আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। আর এখানে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের হোম সেক্রেটারি ছিলেন, অ্যাডভাইজার টু সিএম ছিলেন এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে লিড করেছেন চিফ সেক্রেটারি। এর বাইরেও আমরা আমাদের যে অনারেবল এমপি, 2 টার্ম এমপি রাজু বিস্তাজি, তিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এবং নিউলি ইলেক্টেড 3 জন এমএলএ আমাদের ভরত ছেত্রী, সোনাম লামা এবং নমন রায়, তারা এখানে এসেছেন। এবং আমি স্পেশাল ইনভাইটি হিসেবে আমাদের এনডিএ পার্টনার বিমল গুরুং এবং রোশন গুরিকেও ডেকেছিলাম, তারাও এসেছেন। তা আমরা এখানে পাহাড়ের ইন্টারলকেটরি নিয়োগ হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে আজকে আমরা বলছি না, আমরা তার সঙ্গেও আলোচনা করব। পাহাড়ের যে বিষয়গুলো রয়েছে মূলত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, সেই বিষয় নিয়ে আমরা একটা শর্ট টার্ম পরিকল্পনা আজকে নিয়েছি। সেই পরিকল্পনার অন্তর্গত আমাদের যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেক্টেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। এর ফলে জিটিএর কাছে হোম ছাড়া, পুলিশ ছাড়া যে দায়িত্বগুলো অর্পণ করা আছে সেই কাজগুলো কিন্তু তারা কোনোটাই করতে পারেননি বা করার ইচ্ছা তাদের নেই। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে বলেছি যে মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের যে বেসিক মিনিমাম এমিনিটিস অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার, রোড, হেলথ সিস্টেম, এডুকেশন এবং স্ট্রিট লাইট থেকে শুরু করে, পার্কিং থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের অন্যান্য যা রয়েছে টুরিস্ট স্পটেস, টুরিস্ট এমিনিটিস, এই বিষয়গুলো পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে ইমিডিয়েট করতে। আমাদের উত্তরবঙ্গে প্রায় 25টার মতো বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এর ফলে হাজার হাজার চা শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকার। সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। ইতিমধ্যে আসাম সরকার এই কর্মসূচির সুযোগ নিয়ে তারা 370 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আমাদের গত সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি উদাসীন ছিলেন, যেহেতু তারা তাদের ভোট দিতেন না, তাই তারা এই সুযোগটা নেননি। আমরা টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন সাহেবকে এখানে ডেকেছিলাম, তিনিও এখানে আছেন। তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে
কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি। এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে, সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনতে পারি। ভারত সরকার আমাদের অ্যাপ্রক্স, আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েলজি বলেছেন যে 300 কোটি টাকা পর্যন্ত তারা এই অর্থবর্ষে, আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করি, দিতে পারেন। আমরা চাই এই 300 কোটি টাকা দিয়ে আমাদের হিল থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণ করার জন্য। আমাদের গতবারে যে ডিজাস্টার হয়েছিল, তাতে 100টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল, বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তাই তিনি করতে পেরেছেন, তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। জেলা শাসক মহোদয়া দ্রুততার সঙ্গে এই বাড়িগুলো নির্মাণ করবেন, এবং স্থানীয় বিধায়ক ভরত ছেত্রী তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও বেশ কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400-র বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে, এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কোর্ট অর্ডার অনুযায়ী। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত রিগার্ডিং করাপশন। সেকেন্ড হচ্ছে, এখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। আরেকটা সিএস এর মাধ্যমে আমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারিকে ডাইরেকশন দিয়েছি, তিনিও 7 দিনের মধ্যে অমৃত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা জানাবেন। আপাতত যে এজেন্সি কাজ করেছে তাকে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় ব্ল্যাক লিস্টেড করার জন্য আমরা আজকে এমইডি সেক্রেটারিকে আমরা ডাইরেক্ট করলাম, এবং তিনি পিএইচই কেও জানিয়ে দেবেন, যাতে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই এজেন্সি ব্ল্যাক লিস্টেড থাকবে। এর সাথে সাথে আসন্ন বর্ষার মরশুমে প্রি মনসুনের যে কাজগুলো গুরুত্ব দিয়ে করা যায় তার কথা বলা হয়েছে, এবং কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজের জন্য ডিএম ম্যাডাম জায়গা ইয়ারমার্ক করবেন, বিধায়ক সাংসদের পরামর্শ নিয়ে একটি ডিপিআর বানিয়ে দ্রুত পাঠালে ভারত সরকারের যে কর্মসূচি রয়েছে কস্ট রেশিও সিস্টেমে, সেই সিস্টেমে আমাদের যে 4টি জেলাতে এখনো মেডিকেল কলেজ হয়নি, তার মধ্যে কালিম্পংয়েও আমরা একটি মেডিকেল কলেজ করতে চলেছি। আমি 3 জন বিধায়ককে পরামর্শ দিয়েছি, অবিলম্বে এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্যুরিস্ট শেল্টার এবং আমাদের হসপিটালগুলো আপনারা ভিজিট করুন। যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে হেলথ সেক্টরে ডক্টরস থেকে শুরু করে সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে হেলথ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি উইদিন ফর্টনাইট, তার জন্য তালিকা তৈরি করে তারা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলথ ডিপার্টমেন্টে পাঠাবেন, সেটাও আমরা করব। ফাইনালি আর কথা না বাড়িয়ে, অনেক ডিসকাশন হয়েছে, আমরা পাহাড়ে গিয়েই বলবো। আমি এখানে আগামী 2 তারিখে কি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান পাহাড় ভিজিট করবেন, আগামী 7 তারিখে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর
সেক্রেটারি তিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি পাহাড় ভিজিট করবেন। আর আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন, যাতে গতবারে দুর্গাপুজোর সময় আমাদের অক্টোবর মাসে যে ডিজাস্টার হয়েছিল সেই রকম ডিজাস্টার আমরা আশা করি আমাদের ঈশ্বর করুণা করবেন, এ ধরনের ঘটনা ঘটবে না। তবু আমাদের যে প্রস্তুতির ল্যাকুনা ছিল আমরা দেখেছি, গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তখনকার মুখ্যমন্ত্রী কার্নিভালে তিনি পার্টিসিপেট করবেন ঠিক করেছিলেন, কিন্তু সবসময় পলিটিক্যাল লোকদেরকে যে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন কোনো কথা নেই। না, আমরা দেখেছি যে পাহাড়ের প্রতি অবহেলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি সবাই রেড রোডেই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন, পাহাড় অবহেলিত হয়েছে। 48 ঘন্টা পরে স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন মানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা পাহাড়ে পৌঁছেছেন। তাই এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয় এটা দেখা আমাদের কর্তব্য। সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি এখনই যাবেন এবং প্রিপারেশন নেবেন। এটাই ছিল আমাদের আজকের निर्जास वक्तव्य। मैं थोड़ा हिंदी में बोलना चाहता हूं। पहाड़ में तो हिंदी नेपाली भी बहुत चलता है। आज हमारी हिल एरिया, खूबसूरत हिल एरिया, उसको लेकर बहुत हाई लेवल मीटिंग हुआ। पहाड़ का एमपी एमएलए, हमारी जो घटक है, सब लोग मिलके मीटिंग किया, चीफ सेक्रेटरी लीड किया है। हमारी जो इम्पोर्टेंट डिपार्टमेंट है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट लोग है, हमारी जीटीए का सेक्रेटरी वर्चुअली जुड़ा हुआ है। इसमें बहुत सारा काम पहाड़ में जीटीए के अंदर जो काम करना चाहिए, जो म्यूनिसिपैलिटी के अंदर काम करना चाहिए, जो हमारी चुने हुए एमएलए लोग, एमपी लोग का जो काम करना चाहिए एडमिनिस्ट्रेशन का साथ मिलके, वो सब लेकर बहुत विस्तारित रूप से बात हुआ। मैं पहाड़ की बासिंदा को नमन करते हुए ये एश्योर करता हूं, पहाड़ की विकास के लिए भारतीय जनता पार्टी का सरकार वचनबद्ध है। हम लोग काम शुरू कर दूंगा, कुछ शॉर्ट टर्म में काम करूंगा और कुछ लॉन्ग टर्म में पहाड़ के लिए जो जो उम्मीद आपका है हमारी ऊपर, वो उम्मीद पूरा करने का काम पश्चिम बंगाल का सरकार, आपके चुने हुए सरकार करेगा। यही बात था। The Honorable Chief Minister, as also the other distinguished guests who would be the other distinguished personalities who would be present here today. They are indeed arriving. As you can see, the Honorable Chief Minister has already arrived. Once again, a very good afternoon and welcome to the PCO conference on Census 2027. India's first digital census marks a historic milestone in the nation's administrative and statistical evolution. Right at the outset, may I request Dr. Rashmi Kamal, IAS, Director of Census Operations, West Bengal, for the welcome address. Ma'am. নমস্কার, আমি ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম জানাই। সঙ্গে আছেন আমাদের চিফ সেক্রেটারি স্যার, ওনাকে भी ওয়েলকাম জানাই। আর সঙ্গে রেজিস্ট্রার কমিশনার অফ ইন্ডিয়া এবং সেন্সাস কমিশনার, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি দু একটা কথা সেন্সাস নিয়ে বলতে চাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাসের নোটিফিকেশন ইস্যু করেছে 16 জুন 2025 কে। আর আমাদের এখানে যে নোটিফিকেশন হয়েছে সেটা হয়েছে 11th May 2026 for the intention to conduct census. At present সব স্টেটেই কিন্তু আমাদের একটা ছোট আমরা ক্লিপ দেখাচ্ছি। हर दरवाजे के पीछे एक कहानी छुपी होती है, लेकिन हर कहानी इतनी आसान नहीं होती कि नजर आ जाए। और कुछ इतनी दूर होती हैं कि उन तक पहुंचना
लगभग नामुमकिन सा लगता है। इतनी बड़ी आबादी को गिनना आखिर कैसे मुमकिन है? इस विशाल देश में हर एक इंसान को शामिल करना, फिर भी हम रुकते नहीं। আমরা একটা ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা দেখেছি পাবলিসিটি যেরকম যেভাবে হচ্ছে সারা কান্ট্রিতে আমাদের সেন্সাস প্রচার হচ্ছে এবং সেন্সাস চলছে। আমরা পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে আছি, কিন্তু এই সরকারের আসার পরে 11th মে 2026-এ সেন্সাসের নোটিফিকেশন হয়েছে, যেখানে আমরা এখন ফার্স্ট ফেজ জন্য যে আছে প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে সেন্সাস প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গতে, সেন্সাস যে আছে পুরো প্রক্রিয়াটা শেষ হবে 28 ফেব্রুয়ারি মিডনাইট, আর রেফারেন্স ডেট আমাদের সেন্সাসের হচ্ছে 1 মার্চ 2027। আমাদের দুটো ম্যাসকট যে আছে, বিকাশ এবং প্রগতি ম্যাসকট যে আছে, এটা রিলিজ হয়েছে সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া আরজিআই অফিস থেকে, এবং এটাই যে আছে ম্যাসকট সব জায়গায় কিন্তু আমরা ইউজ করব বিভিন্ন প্রচারের জন্য। এবং বিকাশ আর প্রগতি যে আছে দুটো আমাদের যে ম্যাসকট আছে, আপনারা বুঝতেই পারছেন বিকাশ প্রগতির কি মিনিং আছে। আর আমরা সবসময় চাইছি কি বিকাশ হোক এবং প্রগতি হোক আমাদের দেশে। এর মাধ্যমে যে আছে সেন্সাস শুরু হবে আর এখানেই কালমিনেশন হবে। এবার সেন্সাস দুটার জন্য ইম্পর্টেন্ট আছে। এবার সেন্সাস দুটো কারণের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা ইন্ডিয়াতে প্রথমবার কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিতে ডিজিটাল সেন্সাস হচ্ছে, এবং প্রথমবার কিন্তু সেলফ এনিউমারেশন ফেসিলিটি জেনারেল পাবলিক জন্য আছে থ্রু ওয়েব পোর্টাল। তার মানে যে কোনো জেনারেল পাবলিক কিন্তু ওয়েব পোর্টালে ঢুকে আর নিজের সেন্সাসে এনিউমারেশন করতে পারে। এইবার যে সেন্সাস হচ্ছে সেটা সিটিজেন সেন্ট্রিক আছে, বিকজ এখানে পাবলিক পার্টিসিপেশন ম্যাক্সিমাম অ্যামাউন্টে হচ্ছে। কনভিনিয়েন্স অফ পাবলিকে খুব ধ্যান রাখা আছে কি পাবলিকের কোনো ইনকনভিনিয়েন্স না হোক। টাইম খুবই রিডিউস হয়েছে। আগে যেরকম আমরা কাগজ কলম নিয়ে যে আছে এনিউমারেটরসকে পাঠাতাম, ওরা একটা বাল্কি ডকুমেন্টেশন করে তারপরে যে আছে ওরা আসতো, তারপরে ডেটা যে আছে এন্ট্রি হতো, এরকম না হয়। এবার কিন্তু মোবাইল মাধ্যমে যে আছে ওনারা বাড়ি বাড়ি যাবেন এবং যে আছে ডেটা নেবেন। এইবার কিন্তু ডেটা সিকিউরিটি এবং ডেটা ট্রান্সপারেন্সির জন্য বি অনেক যে আছে উদ্যোগ নেওয়া আছে। বিভিন্ন সাইবার সিকিউরিটি ফিচার্স, সাইবার সিকিউরিটি মেজার্স বি নেওয়া আছে। এবার আমরা পশ্চিমবঙ্গ জন্য ইম্পর্টেন্ট ডেটস গুলো একটু বলে দিই। আমরা ফেজ 1 হচ্ছে, ফেজ 1-এ দুটো পার্ট আছে, সেলফ এনিউমারেশন এবং হাউস লিস্টিং অপারেশনস। তো সেলফ এনিউমারেশন আমরা পশ্চিমবঙ্গ শুরু করব 1 অগস্ট থেকে 15 অগস্ট অবধি, আর হাউস লিস্টিং অপারেশন তারপরে 30 দিনের হবে, 16 অগস্ট টু 14 সেপ্টেম্বর। ফেজ 2 হবে পপুলেশন এনিউমারেশন, সেটা ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি হবে, আর বাই 28 ফেব্রুয়ারি মিডনাইট সেন্সাস হ্যাজ টু বি কমপ্লিটেড। সেন্সাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার যে আমরা ডিজিটাল মোড ইউজ করছি, এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনস আমরা ইউজ করছি, যেখানে HLO মোবাইল ম্যাপ অ্যাপ আছে, CMMS পোর্টাল থ্রু দিয়ে হচ্ছে, HLBC ওয়েব ম্যাপিং অ্যাপ থ্রু দিয়ে হচ্ছে। এইগুলো যে আছে আমরা ডিজিটাল অ্যাপ পোর্টাল বিভিন্ন রকম যে আছে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করে সেন্সাস করব। আমরা সেলফ এনিউমারেশন প্রোগ্রাম যে আছে স্টেটের জন্য 1 অগস্টকে লঞ্চ করব থ্রু দ্য সেলফ এনিউমারেশন অফ অনারেবল চিফ মিনিস্টার। VVIP এনিউমারেশন স্টেটের এন্টায়ার স্টেটে হবে। আমরা গভর্নর, অনারেবল গভর্নর, অনারেবল চিফ জাস্টিস সবাইকে ইনভলভ করব এবং প্রচুর মিডিয়া কভারেজ হবে, সো দ্যাট আমরা পাবলিসাইজ করতে পারি কি সেলফ এনিউমারেশন থ্রু দিয়ে ম্যাক্সিমাম লোক আসলে খুব ভালো হয়। তো
After self-enumeration, আমাদের অনারেবল চিফ মিনিস্টার আপিল করবেন জেনারেল পাবলিককে ফর সেলফ-এনুমারেশন। আমরা ছবি দেখতে পাচ্ছি, আগেকার ছবি দেখলাম, অনারেবল প্রধানমন্ত্রী সেলফ-এনুমারেশন করেছেন। আমাদের এই ছবিতে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, she is doing the self-enumeration process. Now we have some dedicated toll-free number for information to general public and press, 1855. আর বিভিন্ন ওয়েবসাইট আর ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে। নেক্সট আছে আমাদের যে প্লেজ আমরা নিতে পারি কি আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি, জনগণনায় অংশগ্রহণ করি, পরিবারের স্বগণনা করি। এবার আমি অনারেবল চিফ মিনিস্টারকে অনুরোধ করব উনি প্রেসকে একটু ব্রিফ করে দেন। গুড আফটারনুন। আমাদের ফ্রেন্ডস ফ্রম মিডিয়া, আপনাদেরকে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট আমি ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি, এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th, in presence of our honorable Prime Minister, I took the oath, এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন, এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম আমরা সেন্সাসে, লাস্ট সেন্সাস 2011 হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে, এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইব, যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন, এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই
কাজে লাগাবেন, তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে। আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যদিও সরাসরি এর রিলেশন না থাকলেও সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো, তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে, সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। আমি তাই কথা না বাড়িয়ে আমাদের মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যারা আমাদের এই লাইভ ফলো করছেন, তাদের মাধ্যমে আমি সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রার্থনা করব। এবং যারা সেন্সাসের দায়িত্বে থাকবেন তারা যাতে সুন্দরভাবে অত্যন্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করতে পারেন, সেই জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঐকান্তিক আবেদন জানাবো। আমি যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছিলেন তাদের আরেকবার বলবো যে আপনারা ওই টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর এত কুইক আপনারা মানে স্লটটা চেঞ্জ করে দিয়েছেন, আমার মনে হয় না কেউ নোট করতে পেরেছেন। ওটা যদি আরেকবার রিপিট করে দেন স্ক্রিনে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য, তাহলে সবাই এটাকে নোট করে নিতে পারবেন, প্রেসের লোকেরা বিশেষ করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই নম্বরটি আমরা দেখাবো, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 30 সেকেন্ড কিংবা 1 মিনিট অবধি, এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠান, যেটা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটি একটি ইনহাউস অনুষ্ঠান। সেখানে প্রেসের আর উপস্থিতির প্রয়োজন হবে না। আমরা এই নম্বরটি দেখেই মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে যে বক্তব্য রাখলেন, তারপরে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন করে আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। ধন্যবাদ। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কিভাবে বিভিন্ন পুরুষ, কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে মানে বেশিরভাগ বাইরে অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। এটা তো আমরা হতে দেব না। সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভান্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। কারণ আরও অনেক
কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3rd জুন আমরা শুরু করব। টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতে দেবো। এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইবো সবাই, এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা আমরা না নিই। মালদহে পরিবারের উপর হামলা, ভাইরাল সেই ভিডিও, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ইংলিশ বাজার থানার পার্বত্যা এলাকায়। অভিযোগ, আক্রান্ত ভোলা ঘোষ আমবাগান দেখাশোনার কাজ করেন। শনিবার তাঁর মেয়ে বাপের বাড়িতে এসে বাবার সঙ্গে আমবাগানে দেখা করতে যান। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁর মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। পরিবারের পক্ষ থেকে দাবি, ঘটনায় প্রতিবাদ করতেই অভিযুক্ত মটরা ঘোষসহ 3 জন ভোলা ঘোষ, 5 স্ত্রী ও মেয়ের উপর চড়াও হয়। তাঁদের বেধড়ক মারধর করা হয় এবং হাসুয়া দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে। হামলার সময় আক্রান্ত তরুণীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে পশু জানোয়ার পায়ের তলের দুশ্মন থাকলেও আমার অতটা মারে না। আমার বাবাকে যতটা মেরেছে ওরা, আমার বাবাকে হাঁসুয়া লাঠি দিয়ে ওরা 3 ভাই থেকে আমার বাবাকে খুবই মেরেছে, অত্যাচার করছে। আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে, আমার ছোট বোনটাকে মেরেছে, আমার ছেলের গলা ধরে দেবে দিয়েছে। আমার সোনার মালা ছিল, ওই মালাটাও নিয়ে চলে গেছে। আর মোবাইল ছিল, ওরা 3 জন ছিল, মাটরা, ভীম আর একটা ছেলের নাম। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। এলিয়ে আমার 2 বার অত্যাচার করা হয়ে গেল আমার বাবার উপরে। আমার বাবাটা হাতে খাটে পেটে খায়, আমার বাবার কেউ নাই, ছেলে টেলে কেউ নাই। আমরা 5 বোন, ওইটাতে ওদের সংসার চলে। হ্যাঁ, আমরা বাগান জোগাই। আমি আমার বোনের মেয়ে হয়েছিল তো আমি দেখতে এসেছিলাম, আমি কিছুই জানি না কি এগুলো হবে। শ্বশুর বাড়ি এসে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে এসেছিল বাবার বাড়ি। আমি বাড়ি যাবার জন্য শাড়ি টাড়ি পরেছি, আমাকে মারধর অনেকটা করেছে। আমার গোটা শরীরে মার আছে, আমার মায়েরও আছে, আমার বোনেরও আছে। আমার বাবাকে তো পশু জানোয়ার কেউ তো মারে না যতটা আমার বাবাকে মেরেছে। কি হয়েছিল, কেন মারধর করা হয়েছিল? আমরা বাগান জোগাই, আমরা বাগানে ছিলাম। আমার মেয়েকে অভিযুক্ত করছিল, করে ওর বাবা আসলো ধরিয়ে, তখন ওর বাবা ধরলো, ধরে তখন ওর বাবা করেও মারতে লাগলো। আমাকেও মেরেছে, আমার মেয়েকেও মেরেছে। আর টং টং সব কেটে টেটে, মশারি টশারি কেটে, ভাতের হাঁড়ি টাড়ি সব কেটে আমার স্বামীকে একদম ফেলে সেই গরু ঠাটা করে ঠাটালছে। কেন মারলো, কেন? ওই মেয়েকে বাঁচাতে যে। আপনার মেয়ের সাথে কি করা হচ্ছিল? ওরা অভিযুক্ত করছিল। কি করছিল? এই যে স্বামীটা ধরছিল, কাপড় ধরে ছিঁড়েছে, মালা, চেন, কানের, মোবাইল। আপনার স্বামী কি প্রতিবাদ করেছিল? হ্যাঁ, প্রতিবাদ করেছিল। আপনার স্বামী কেমন আছে? খুবই খারাপ আছে এখন। কারা ছিল? মাটরা, ভীম। কি ছিল ওদের হাতে? হাঁসুয়া, লাঠি। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। লিখিত করেছেন? লিখিত করেছি থানাতে। আপনারা কোনো পার্টি করেন? হ্যাঁ করি, বিজেপি পার্টি। আর যারা মেরেছে তারা? ওরা তৃণমূল পার্টি।